বাবা লাস্ট স্ট্রাইকের পরের দিন পরীক্ষা দিতে গিয়েছিলাম আর কি। পরীক্ষা 2011 সাল, তখন আমার বাবা মারা গেছিল। আসসালামু আলাইকুম, আমি রুবেল চিশতি। আজকে আপনাদের সামনে একজনকে নিয়ে আসলাম, পরিচিত হন। আমরা ওনার কাছ থেকে শুনি ওনার নাম কি, আর ওনার কাছ থেকে শুনবো ওনার জীবন কাহিনী, ওনার ছোট থেকে যে বড় হয়েছে, কিরকম কষ্ট সংগ্রাম করে বড় হয়েছে, এরকম শুনবো। সাথেই থাকবেন আশা করি। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন, আর হচ্ছে আপনার জীবন সংগ্রাম আপনি বলেন। জি, প্রথম হচ্ছে আমার নাম হচ্ছে আপনার মাহবুর রহমান। ফেসবুকেও আমার আরেকটি পেজ আছে মাহবুর রহমান নামে। আশা করি সকলেই, অনেকে আমাকে চিনবে, সকলেই না চিনলে অনেকে চিনতে পারে। তো আমার জন্ম হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানার শিমুশ্রী ইউনিয়নের কুরিয়াদি গ্রাম। এটা হচ্ছে হারিয়াদি গ্রামের শীতলক্ষা নদী পিছনে দেখতে পাচ্ছেন। আর আমার কন্টেন্ট গুলো আমি মূলত এখানে তৈরি করি। আমি ছোট সময় খুব একটা লেখাপড়া করতে পারি নাই, কেননা আমার বাবা, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন মারা যায়। আমার বাবা এই যে বর্মি বাজার ওই সাইডে ব্যবসা করতো, কলার ব্যবসা বা বিভিন্ন ফল টলের ব্যবসা করতো। তো যখন আমি যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন আমার 2011 সালে আমার রাত পয়লে আমার ইংরেজি পরীক্ষা। ঠিক আছে, আমার স্পষ্ট মনে আছে, সমাপনী পরীক্ষা 2011 সাল। তখন আমার বাবা মারা গেছিল। ওই রাতেই আমি বাবা লাস্ট স্ট্রাইকের পরের দিন পরীক্ষা দিতে গিয়েছিলাম আর কি। তো এক পর্যায়ে এরকম ভাবে বড় হয়েছি খুব। তারপর তো বুঝেনি, বাবা ছাড়া আমার ছোট এক ভাই তখন ক্লাস 2-তে বা 3-তে পড়তে মনে হয় সম্ভবত, আমার 2 ক্লাস নিচে পড়তো। তো আমরা 2 ভাই খুব কষ্ট করে বড় হয়েছি। আমার জীবনে এমন কোন কাজ নাই যে আমি করি নাই। আমার জীবনে রাজমিস্ত্রি এটা মানে খুব কষ্ট করে আমি এসএসসি পর্যন্ত গেছি। তো আমার বাইরেও আমি সর্বোচ্চ চেষ্টা করে এসএসসি পর্যন্ত নিয়ে হয়েছি, তারপর আর কন্টিনিউ হয় নাই। আমার হয় নাই, আমার ভাইয়েরও হয় নাই, যেহেতু সংসারে হাল ধরতে হয়েছিল। তো তারপর আমার জীবনে তো আমি প্রথমে বলছি যে এমন কোনো কাজ নাই যে করি নাই। তারপর একটা সময় আপনার দীর্ঘক্ষণ চেষ্টার পর আমি একজনের গাড়ি পাইছিলাম, যে আমাকে বলছিল যে তুমি অনেক কিছু করো, রাজীব ভাই নামের একজন ব্যক্তি, তো তোমার আমি একটা গাড়ি কিনা দেই, তুমি চালাও কয়দিন। তখন আমি তার ভাড়া গাড়ি চালাইতেছিলাম কয়দিন। ভাড়া গাড়ি চালানোর এক পর্যায়ে আমি তখন 30,000 টাকা জমায়ে ফেলছিলাম ভাড়া গাড়ি চালায়া। তারপরে 50,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়ে 80,000 টাকা দামে একটি গাড়ি কিনছিলাম। তখনই আমার যাত্রা শুরু আর কি ইজি বাইকের জগতে বা অটোর জগতে। তো সেখান থেকেই বড় আস্তে আস্তে গাড়ি চালাইছি, নিজের সংসার স্টাবলিশ হয়েছি, লেখাপড়াও চালাই গেছি, মিলে এসএসসি পড়ার পড়া হয় নাই, এই পর্যন্ত আসছি। তারপরে একটা হঠাৎ আমার মনে হলো, আমার অনেক ভাই ব্রাদার আছে যারা প্রবাসী, তারা আমাকে ফোন দিয়া বিভিন্ন সময় এলাকার এটা হেটা দেখতে চাইতো। দেখতে চাইতো, তাদেরকে দেখাইতাম ভিডিও কলে বা বিভিন্ন সময় ভিডিও করতাম, অনেকের ভালো লাগতো। তো অনেকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে যে তুমি একটা পেজ ক্রিয়েট করো, পেজ ক্রিয়েট করলে তো তোমার দ্বারা হবে, তোমার কথাবার্তা স্টাইল খুব ভালো, বা ভয়েস দিতে পারো খুব ভালো, এরকম তাদের কাছে মনে হচ্ছে, কমেন্ট করছি। তো আমি এগুলো আমলে নিতাম না। তো একটা সময় নিজের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমার দ্বারা মনে হবে, কেননা অনেক বস্তা বস্তা কন্টেন্ট ক্রিয়েটর এর মধ্যে দেখি যে আমার কন্টেন্ট ক্রিয়েটর, আমার যে ভিডিও গুলা এগুলা মানুষের দেখে। ঠিক আছে, তারপরে আমি শুরু করলাম যে না, আমি প্রফেশনালি নেই বিষয়টা। প্রফেশনালি নিলাম। খুব বেশি বড় হয়েছি তেমন না। আমরা প্রথমে 4-5 জন শুরু করেছিলাম। প্রথম ফানি কন্টেন্ট তৈরি করতাম, একটি গ্রুপ খুলে। আমাদের চ্যানেলের নাম ছিল তখন অসময় টিভি। তো অসময় টিভি কিছুদিন কন্টিনিউ করার পরে আপনার এই চ্যানেলটা মানে ওই সবাই তো কাজে ব্যস্ত থাকে, যার কারণে সবাই টাইম টেবিল দিতে পারে নাই, এটা আস্তে আস্তে ভেঙে পড়ছে। তবে ভিউ খুব ভালো হতো, 20-25 হাজার, 50 হাজার, 1 লাখ ভিউ হয়ে গেছে, এমন ভিডিও আছে তখন। তো যখন এই মুহূর্তে আমাদের এটা ভেঙে পড়ে এক পর্যায়ে, আমি কিন্তু ভেঙে পড়ি না, আমার টিম ভেঙে গেল, আমি ভেঙে পড়ি নাই। আমি আরেকটি পেজ ক্রিয়েট করে ওই যে আমার প্রবাসী বন্ধুরা গ্রামের বিভিন্ন এটা দেখতে চাইতো। তখন চিন্তা করলাম যে এরকম ভাবে ওই যে যেমন এই যে নদীতে ফিশিং করে, তারপরে গ্রামের সুন্দর যে দৃশ্যগুলো, তারপরে মানুষকে কিছু উপকার করা, এইরকম কিছু কন্টেন্ট আমি দিতে পারি চাইলে, কারণ আমার মনে করতে পারতেছি যে এই যোগ্যতা আমার আছে। তারপর আর কি শুরু করার এক পর্যায়ে এখন 1,000, 2,000, 3,000 ফলোয়ার করতে করতে আল্লাহর রহমতে এখন আমার প্রায় 35,000 ফলোয়ার বর্তমানে আছে। অনেকেই চিনে, ভিডিও 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ হয় আল্লাহর রহমতে। এই পর্যন্ত একটি জায়গার মধ্যে পৌঁছেছি এই আর কি। আর ফেসবুক থেকে আগের মতো তো এখন টাকা দেয় না, আগে একটা সময় খুব দিল।
এখন কিন্তু আগের মতো টাকা দেয় নাই, আমি একটা পেমেন্ট পেয়েছি, আরেকটা এই মাসে পাবো আর কি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। তাহলে আচ্ছা, মাহবুব ভাই, আপনার কি মনে হয় যে ফেসবুক দিয়া কি ইউটিউব দিয়া একজন মানুষ জীবন গড়তে পারবো? জীবন গড়তে পারবে, 100 বার পারবে, যদি তার ভিতর প্রতিভা থাকে। বস্তা পচা কন্টেন্ট যদি আপনি কন্টিনিউ ছাড়েন তাহলে ভাই হবে মানে কেউই পারবে না, আমি মনে করি। মানে আমার যতটুকু মনে হয় যে একটা কন্টেন্ট তৈরি করার পরে একটা মানুষ এমবি খরচ করে এটা দেখবে, তো আগে নিজেকে প্রশ্নটা করতে হবে যে এই ভিডিওটা আমার সামনে আসলে কি আমি এমবি খরচ করে এই ভিডিওটা দেখতাম? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই কন্টেন্ট দিয়ে হবে, আর যদি উত্তরটা না হয় তাহলে কিন্তু এটা হবে না আমার মনে করি। কারণ বর্তমানে এমবির অনেকটা ঊর্ধ্বমুখী দাম, তারপরে এত টাকা দিয়ে মানুষ মনে করেন যে এগুলা চালায়, তারপরে যদি ওই যে বস্তা পচা কন্টেন্ট আসে তাহলে তো হবে না। মানুষকে ভালো যদি কন্টেন্ট দিতে পারেন অবশ্যই হবে আমি মনে করি। আচ্ছা, মাহবুব ভাই, আরেকটা বিষয় হচ্ছে আপনার ছোট সময়ে আপনার বাবা মারা গেছে, দেখা গেল যে অন্য দেখা গেল এরকম অনেকেরই বাবা মারা যায়, তারা দেখা গেল যে চুরির সাথে জড়িয়ে যায়, সন্ত্রাসের সাথে জড়িয়ে যায়, নেশার সাথে জড়িয়ে যায়। তো এই ব্যাপারে আপনি কিছু বলেন যে আপনি এইসব থেকে কিভাবে বিরত থাকলেন? এইভাবে বিরত থাকার একমাত্র কারণ হলো আমার মা। আসলে আমরা যখন খুব ছোট তখন অন্তত ইনকাম করতে পারতাম না, ক্লাস 5-এ পড়াকালীন। তখন আমার মা, আমার একটা বোন ছিল, আমার বড় জনই, আমরা 4 বোন। তো আমার সবার বড় বোন তখন এসএসসি পরীক্ষা দিছিল, তখন আমার আব্বা মারা গেছিল। তো সে যখন বইগুলা রেখে এরা চাকরিতে গেছিল গার্মেন্টসে, তখন এই দৃশ্যটা আমাকে এতটা হিট করেছিল ওই ছোট সময় যে আমি নেশার জগৎ বা অন্য কোনো কিছু ভাবতেই পারতাম না। আমার মা আমাদেরকে নিয়ে প্রতিদিন একটা স্বপ্নের মধ্যে বড় হইতো যে আমার ছেলে কোটিপতি না হোক, অন্তত সমাজের মধ্যে ভালো চলবে, ভালোভাবে 5টা লোকে দেখলে ভালো বলবে, এরকম একটা স্বপ্ন মা দেখতো। আর ওই স্বপ্নটার মধ্যে আমরা 2 ভাই বড় হয়েছি, যাতে কেউ আর আমার বাবাকে এই এলাকার প্রত্যেকটা লোকে খুব ভালো বলে জানতো। ওই সুনামটা ধরে রাখতে চেষ্টা করেছি। জীবনে অনেক ওভার পেয়েছি বা বেলাইনে যাওয়ার মতো অনেক কিছু সম্মুখীনই হয়েছি, তবে ইনশাল্লাহ মায়ের দোয়ার কল্যাণে আমার মনে হয় যে ওই সব লাইনে যাওয়া হয় নাই, সাধারণ লাইফেই ছিলাম। আচ্ছা, এই সব থেকে বড় কথা হলো যে মায়ের দোয়া ছিল আমার মনে হয়, আমার এখনো মায়ের দোয়া আমার সাথে আছে। এই কারণে যে আপনি ওই জগৎ থেকে বিরত থাকতে পারছেন। আমার মায়ের কষ্টটা যখন দেখতাম তখন আসলে নিজেকে বেলাইনে জড়ানোর মতো ওই মুহূর্তটারে আমি খুব দেখতাম, ঘৃণা চোখে দেখতাম যে আমি যদি এইসব জড়ায় যাই বা এইসব করি তাহলে আমার মার কি হবে, বা আমার মায়ের কি হবে, আমার ফ্যামিলির কি হবে, এরকমটা ভাবি। তাহলে আপনার যাদের মনে করেন আপনার ছোট সময় বাবা মারা যায়, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? তাদের উদ্দেশ্যে একটাই বলতাম, পুরুষ মানুষের জীবন মানে যুদ্ধ। এটা প্রত্যেকটা পুরুষের, যাদের বাবা আছে তাদেরও, যাদের বাবা নাই তাদেরও। তো কেউ বাবাহীন হয়ে খুব ছোটবেলায় সেই যুদ্ধে নেমে পড়ে, কেউ বা একটু বড় হওয়ার পর ওই যুদ্ধে নামে। তো যারা খুব ছোটবেলায় বাবা মা হারা হয়ে যায় বা বাবা হারা হয়ে যায়, বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার মায়ের মতো প্রত্যেকটা মাকেও উচিত যে সন্তানকে ভালো দিকটা শিখানো, তাদেরকে স্বপ্ন দেখানো যে তুমি বড় হও, তোমার বাবা নাই সমাজের মধ্যে, তোমাদের বাবাহীন একটা ছেলেকে বা বাবাহীন একটি পরিবারকে সমাজে সবসময় অন্যরকম চোখে দেখে, দেখবেন পাশের বাড়ির বিয়া, তারপর আপনাকে দাওয়াত দিবে না। দুঃখজনক বিষয়। এরকম হয়, এটা আমার বেলা হয়েছে, এই ব্যাপারটা এমন না, এটা বাংলাদেশের প্রতিটি জায়গার সিন এমন। এটা স্বাভাবিক, এটা মাইনা নিতে হবে। তারপর এটা থেকে অনুপ্রাণিত হতে হবে যে আমার জীবনে নেশা বা এরকম কিছু আসক্ত হওয়া যাবে না, আমার চলতে হবে সঠিক পথে, আমাকে যাতে মানুষে ইনভাইট করে, মানুষ যাতে আমাকে ভালোবাসে, ওইরকম একটা নিজের মধ্যে একটা আনতে হবে আর কি। গতি আনতে হবে, গতি আনতে হবে। এই গতি আনলে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ নেশা থেকে দূরে থাকবে। আর বর্তমানে আমাদের সমাজে এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, অনেকেই এই বাবাহীন ছেলেদেরকে ব্যবহার করতে চায় বিভিন্ন জায়গায়, সেটা আপনার পলিটিক্স বলেন বা বিভিন্ন ব্যবসা অপকর্মে বলেন, বিভিন্ন কিছু, তাদেরকে ওদের থেকে দূরে থাকতে হবে আমি মনে করি। তাহলে প্রিয় ভাই বোনেরা, মা বউয়ের কথা শুনলাম, পরবর্তীতে সামনে আরেকদিন নিয়ে আসবো, মাহবুব ভাইয়ের কথা শুনবো। আচ্ছা, তাহলে ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনার দর্শকের উদ্দেশ্যে যদি একটা কথা বলতে চাই, আপনাদের দর্শকের উদ্দেশ্যে যাদের এবার এসএসসি পরীক্ষা গেছে সামনে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকেই এবার ওই বছর নাকি ক্রস করছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে তুমি যা তুমি তা, তোমার রেজাল্ট তুমি না।
এই যে আমার 32,000 35,000 ফলোয়ার, এটা একটা সংখ্যা, আজকে আছে কালকে সকালে না থাকতে পারে। আমার এমন অনেক বন্ধু বান্ধব আছে যারা প্লাস পেয়ে পাস করে তারা শিক্ষিত বেকার হয়ে ঘুরতেছে। কিছুদিন আগে আপনার অনলাইনে একটা ওই যে আবেদন, ওই যে মনে ফ্যামিলি কার্ডের জন্য নিয়োগ দিছিল, হ্যাঁ সুপারভাইজার নাকি পদে, ওইখানে সর্বনিম্ন ইন্টার পাস নিছে। আমাদের এলাকা থেকে নিবে মাত্র মনে 4 জন না 5 জন, মানে ওখানে গাইরা ইয়া দিছে কতজন জানেন, প্রায় 50 জনের উপরে অ্যাপ্লাই করছে, তো নিবে মাত্র 4 জন 5 জন, তো সবগুলো তো শিক্ষিত এবং কি তারা বেকার। তার মানে কি যে তোমার সার্টিফিকেট থাকবে, যে সার্টিফিকেট দিয়ে তুমি কিছু একটা করতে পারবা, বিষয়টা এমন না। তোমার মধ্যে যে প্রতিভা আছে ওই প্রতিভা বিকশিত করো, কাজে লাগাও, সেটা ইউটিউবে হোক, ফেসবুকে হোক, বা খেলাধুলায় হোক, বা বিভিন্ন কাজে হোক, মানে লেগে পড়ো। আমার এমন বন্ধু আছে ক্লাস 5 এ থাকতে লেখাপড়া থেকে ছিটকে গেছে, সে এখন একটা ওয়ার্কশপের মালিক। ওই যে সে গিয়ে ওয়ার্কশপে চলে গেছিল, কাজ করছে, কাজ করতে করতে এখন সে মিস্ত্রি, এখন সে একটা ওয়ার্কশপের মালিক, মাসে 50,000 কামায়। আর যে ওই যে বড় বড় ডিগ্রি অর্জন করছে সে বেকার এলাকায় ঘুরে। ঠিক আছে, তো এরকম হয়। তো যারা ফেল করছো তারা ভেঙে পড়ো না, তোমরা কাজে মনোযোগী হও, প্রবাসে যাও, অনেকে প্রবাসে তো গিয়ে জীবন পরিবর্তন করছে। আর যদি মনে করো না তোমার দ্বারা পড়ালেখা হবে, তাহলে আবার নতুন করে ট্রাই করো, ভালো করে পড়ো, সামনে এক্সাম দাও, পাস করবা ইনশাআল্লাহ। তো এটা হলো এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে। আর আপনার সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যে বর্তমান আমি যেমন মনে করি যে আমি কিন্তু ভাই যে কোনো দল বা পলিটিক্স বিষয়টারে আমি একটু অন্যরকম চোখে হ্যাঁ সাইডে রাখি, যতদূর সম্ভব বাংলাদেশের এগুলা থেকে দূরে থাকাই সবার উচিত বলে আমি মনে করি। আর বিশেষ করে সবাই কাজে মনোযোগ দিব, এই আর কি। আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।